সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে। আমি আছি আপনাদের সাথে করবি জাহান নিতু। আজকে আমরা কথা বলবো জ্বালানির বিকল্প সৌরশক্তির ব্যবহার, এর গুরুত্ব কতটুকু এবং এটি কতটুকু পরিবেশ বান্ধব, এই নিয়ে আজকে কিছু বিস্তারিত আলাপ করব, যার জন্য আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি আপনাদের সাথে তাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ফেরদৌসারা বেগম, সিইও বিল্ড, এবং আমাদের সাথে উপস্থিত আছেন রুবাইয়া নাসরিন সেজুতি, জ্বালানি বিশ্লেষক। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি ফেরদৌসারা বেগম, আপনার কাছে জানতে চাচ্ছি যে নতুন করে আবার কেন এই জ্বালানির দাম বাড়লো, আমাদেরকে যদি একটু ব্যাখ্যা করতেন। এটার তো অনেকগুলো কারণ আছে। জি, সেটা হলো যে প্রথম কারণ হচ্ছে যে আমাদের যে পরিমাণ গ্যাসের দরকার, আমাদের তো যে কোনো জ্বালানির জন্য প্রাইম যেটা র মেটেরিয়াল সেটা হচ্ছে যে গ্যাস। এটার যেটা দরকার, যেই পরিমাণ আমাদের দরকার, মানে যেই পরিমাণ আমাদের ডিমান্ড, তার থেকে আমাদের সাপ্লাইটা অনেক কম। প্রায় 4000 MMCF আমাদের দরকার ছিল, সেখানে আমাদের 2600 MMCF এর মতো আমরা সাপ্লাই পাচ্ছি। সো দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যে এখানে একটা ডেফিসিট আছে। এই ডেফিসিটটা ওভারকাম করার জন্য আমাদেরকে এলএনজি ইম্পোর্ট করতে হচ্ছে, এবং সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে গ্র্যাজুয়ালি কিন্তু এলএনজি আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে। এবং এলএনজির দামটাও কিন্তু ভ্যারি করে। কোনো কোনো সময় আমরা স্পট কী বলে মার্কেটিংয়ের বেসিসে নিয়ে আসতে পারছি, কোনো কোনো সময় ডিফারেন্ট টাইপস অফ রেটসের মাধ্যমে এগুলোকে নিয়ে আসতে হয়। সেই কারণে সরকারের কিন্তু জ্বালানির কস্টটা অনেকখানি বেড়ে গিয়েছে। এবং যখন নাকি 13ই এপ্রিল এই অ্যানাউন্সমেন্টটা হলো, তখন তারা নিজেরা তাদের যে অ্যাসেসমেন্ট হয়েছে তাদের সেটার ভিত্তিতে তারা বলেছে যে তাদের প্রায় 16,000 কোটি টাকার মতন বেশি খরচ পড়ে যাচ্ছে। এই খরচটা তাহলে গভর্নমেন্ট কীভাবে মেকআপ করবে? তার তো কোনো না কোনোভাবে মেকআপ করতে হবে। তো তাদের কস্ট বেসিস অ্যানালিসিস করে তারা যেটা দেখিয়েছিল যে এটা অ্যাবাউট 75 টাকার মতন হলে তাদের আর কি মোটামুটি তারা একটা পজিশনে থাকে, আর কি ব্রেক ইভেনে থাকতে পারে। তো সেইটা তারা প্রপোজ করেছিল। তারপরে তো যে একটা গণশুনানি হতে হয়, এবং সেখানে প্রাইভেট সেক্টরের থেকে বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেটিভ তারা তাদের মতামতগুলো সেখানে দিয়েছে, এবং দেওয়ার পরে আলটিমেটলি যে ডিসিশনটা হয়েছে সেটা হচ্ছে যেটা 30 টাকা ছিল সেটা 40 টাকা হয়েছে ইন্ডাস্ট্রির জন্য, এবং দুটো রেটই প্রায় কাছাকাছি আর কি। যারা ক্যাপটিভ পাওয়ার ব্যবহার করতো তাদের জন্য এই একটু 40 পয়েন্ট সামথিং আর কি এরকম হয়েছে। সো এইটা ডেফিনেটলি প্রাইভেট সেক্টর এন্টারপ্রেনারদের জন্য একটা বিশাল বড় বার্ডেন হয়ে গেছে। এবং বিশেষ করে যেটা বলা হয়েছে যে যারা নাকি নতুন এন্টারপ্রেনিয়র আসবে তাদের জন্য এটা একেবারেই মানে কি বলবো, যারা নাকি ওয়েট করছিল, রেডি হচ্ছিল টু বি অ্যান এন্টারপ্রেনিয়র অথবা ম্যানুফ্যাকচারিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তাদের জন্য এটা একটা বেশ বড় রকম একটা অবস্টাকল হিসাবে এসছে। তো এখন একদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্টের কোনো অল্টারনেটিভ ছিল না, সেই জন্য তারা গ্যাস প্রাইস বাড়াতে হয়েছে তাদের জন্য। অ্যাট দি সেম টাইম আবার প্রাইভেট সেক্টরের জন্য এটা একটা বিশাল বড় একটা মানে কি বলবো বড় একটা কনস্ট্রেন্টস। এই একই সাথে আমরা যেটা দেখেছি যে ম্যানুফ্যাকচারিং সেক্টরের কিন্তু আপনি দেখেছেন 2024-এর ইকোনমিক সেন্সাস কিন্তু খুব রিসেন্টলি পাবলিশ করেছে আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। সেইখানে আমরা দেখেছি কিন্তু যে এই গত বছরের যে 2023-এর যে মানে কি বল 2013-এর যে সেন্সাস ছিল তার থেকে এই 10 বছরে ম্যানুফ্যাকচারিং সেক্টরের গ্রোথ কিন্তু বেশ বড় রকমভাবে কমে গেছে। যেটা 11.3% ছিল সেটা প্রায় 8.2%-এর কাছাকাছি চলে আসছে। সো আমরা একদিকে দেখতে পাচ্ছি ম্যানুফ্যাকচারিং সেক্টরের গ্রোথ কমে যাচ্ছে, অন্যদিকে দেখতে পাচ্ছি সরকার এই ইউটিলিটিসগুলোর প্রাইস বাড়িয়ে দিচ্ছে। সো এইটা ডেফিনেটলি ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য একটা বড় রকম একটা বাধা হিসাবে চলে আসবে। তো এখানে নানা রকম কথাবার্তা হচ্ছে, প্রাইভেট সেক্টর থেকেও বিভিন্ন রকম ইনপুট দেওয়া হয়েছে। এটার অল্টারনেটিভস হিসাবে বারবারই বলা হয়েছে যে আমাদেরকে ডিফারেন্ট টাইপস অফ অল্টারনেটিভ আমাদের ফিউল সোর্সে যেতে হবে, কারণ গ্যাস ক্যানট বি দি অনলি প্রাইম র মেটেরিয়াল ফর দি এনার্জি সাপোর্ট। এখানে আমাদের অল্টারনেটিভ সোর্স সিক করতেই হবে, যেমন সোলারে যেতে পারি আমরা,
আমরা বায়োগ্যাসে যেতে পারি, আমরা উইন্ড পাওয়ারে যেতে পারি, আমরা হাইড্রো পাওয়ারে যেতে পারি, এরকম অসংখ্য যে অল্টারনেটিভসগুলো আছে সেগুলিতে আমাদেরকে আলটিমেটলি যেতেই হবে, এবং সেই কারণে গভর্নমেন্ট কাজও করছে। আশা করছি যে আমরা গ্র্যাজুয়ালি হয়তো সোলার প্রোডাকশনের দিকে আমরা যাব এবং এটা বাড়াতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি রুবাইয়া নাসরিন সেজুতি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে শিল্পে পর্যাপ্ত পরিমাণে জ্বালানির চাপ পাওয়া যায় না, এটার কারণ কি বলে আপনি মনে করেন? আপার কথা ধরে বলতে চাই যে অলরেডি আমরা দেখছি যে বিদ্যুৎ সরবরাহের যে কস্টিং সেটা অলরেডি বেড়ে গিয়েছে। তার মানে এখানে বলা চলে যে আমাদের বিদ্যুৎ সরবরাহটা কমে গিয়েছে। আমরা যদি একটু স্ট্যাটিস্টিক দেখি তাহলে বলতে পারি যে 2018 এবং 19 সালের যে অর্থ বছর ছিল ওই সময়টাতে আমাদের বিদ্যুৎ উৎপাদন ছিল প্রায় 2643 ঘনফুটের, হ্যাঁ, বিলিয়ন ঘনফুটের মতো, যেটা কিনা 2024 সালে এসে হয়েছে 2000-এর মতো। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় কয়েক বছরের মধ্যে একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ এসেছে আমাদের বিদ্যুৎ উৎপাদনে। এটা একটি বড় কারণ, এবং পাশাপাশি আমরা আরেকটি উদাহরণ থেকে দেখতে পাই যে 2022 সালের ঘটনা যদি দেখি যে 2022 সালের 4 অক্টোবর কিন্তু আমাদের যে ন্যাশনাল গ্রিড আছে সেখানে আমাদের বিদ্যুতের যে সরবরাহটা ওটার ডিসরাপশন ঘটে, এবং ঘটার ফলে কিন্তু প্রায় 80% এরিয়া বাংলাদেশের ব্ল্যাক আউট হয়ে যায়। সো আমরা বলতে পারি যে আসলে এই বিদ্যুৎ সরবরাহ এবং পাশাপাশি ন্যাশনাল গ্রিডের যে ডিসরাপশন এবং আমরা যেটাকে বলি যে ডিস্ট্রিবিউশন যে এইটাতে আমাদের কিছু লো কস্ট এফিসিয়েন্সিতে সমস্যা আছে। অ্যান্ড পাশাপাশি আমরা জানি যে আমাদের এই শিল্প খাতে এবং জ্বালানির ক্ষেত্রে শিল্পর যে ইন্ডাস্ট্রি লেভেলগুলো আছে এই প্রত্যেকটাতে আসলে হিউজ পরিমাণে আমাদের জ্বালানির প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আসলে আমাদের বিকল্প মাধ্যম হচ্ছে যে রিনিউয়েবল এনার্জি, এবং দ্যাট ইজ হয় আসলে আমাদের ন্যাশনাল গ্রিডের উপর টোটাল ডিপেন্ডেন্সিটা কমাতে হবে, আদারওয়াইজ এটা বাড়তে থাকবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো যে একদিকে তো লোডশেডিং বাড়ছে, আবার আরেকদিকে শিল্পের উৎপাদন কমছে, তো এর জন্য করণীয় কি আপনার কি বলে মনে হয়? এটা তো অবশ্যই এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যারা নাকি অলরেডি ইন্ডাস্ট্রি স্টাবলিশ করেছে তারা তো ওখান থেকে ব্যাক আউট করতে পারবে না, তার ইন্ডাস্ট্রির প্রোডাকশনটা যে কোনোভাবেই হোক রান করতে হবে, সেটা হচ্ছে একটা বড় ব্যাপার। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে টোটাল যে এনার্জি ডিস্ট্রিবিউশন যেটা, সেখানে একটা সিগনিফিক্যান্ট প্রপোর্শন কিন্তু ক্যাপটিভ পাওয়ার জেনারেশন। তো এইবারের যে প্রাইস হাইকটা হলো, গ্যাস প্রাইসটা হাইকটা হলো, সেখানে কিন্তু এই ক্যাপটিভ পাওয়ার জেনারেশনের জন্য বরং ইম্প্যাক্ট আরও বেশি হয়েছে, 42.5 বা সামথিং এরকম হয়েছে। তো সেই ক্ষেত্রে যারা নাকি ক্যাপটিভ পাওয়ার জেনারেশনের মাধ্যমে কোনোভাবে তাদের ইলেকট্রিসিটিটাকে বা এনার্জি সাপ্লাইটাকে মোটামুটি ধরে রেখেছিল, তাদের জন্য এটা একটা বড় সমস্যা তৈরি হবে। তো সেই ক্ষেত্রে এটা তো অবশ্যই একটা বড় ইম্প্যাক্ট হবে। যারা নাকি মোটামুটি এক্সপানশনে যাচ্ছিল বা নতুন ইনভেস্টমেন্টের জন্য চিন্তা করেছিল, তারা তো এখন ওয়েট অ্যান্ড সি করবেই, কারণ যেভাবে তারা কস্ট ক্যালকুলেশন করে একটা প্রজেক্ট ডেভেলপ করেছিল সেখানে তাদের একটা আনসার্টেনটি এখানে চলে আসছে। আরেকটা জিনিস এখানে আমরা দেখেছি 2023 থেকে কিন্তু কন্টিনিউয়াসলি প্রায় 189% কিন্তু আপনার এই এনার্জি প্রাইস বেড়েছে। সো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে একটা কন্টিনিউয়াসলি কিন্তু এই এনার্জি প্রাইসটা বেড়ে যাচ্ছে। তো এইখানে যেটা হবে সেটা হচ্ছে যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যেগুলো আছে তাদের জন্য গভর্নমেন্টের একটা সার্কুলার আছে যে তাদের ইন্ডাস্ট্রি যখন এস্টাবলিশ করবে তখন আগে ছিল এটা 3 মেগাওয়াট পর্যন্ত, এখন এখানে বলাই আছে যে 5 মেগাওয়াট পর্যন্ত অ্যাটলিস্ট তাদের সোলার এনার্জি মানে প্রোডাকশনে যেতে হবে। তো এইটা হচ্ছে গভর্নমেন্টের একটা পলিসি যে গ্র্যাজুয়ালি আমাদের অল্টারনেটিভ এনার্জি দিকে যেতে হবে, এনার্জি প্রোডাকশনের দিকে যেতে হবে, এবং সেখানে সোলার পাওয়ার প্রোডাকশনটাকে মোটামুটি গভর্নমেন্ট এনকারেজ করছে। সেখানে কিন্তু ট্যাক্স বেনিফিট দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের কনসালটেন্টস বা সাপোর্ট বা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ফান্ডিং তাদের জন্য এক্সটেন্ড করা হয়েছে। এখন এখানে যেটা দরকার সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সোলার পাওয়ারে গেলেও মানে বিশেষ করে ছোট যারা এন্টারপ্রেনার, বাংলাদেশে তো আপনি জানেন যে প্রায় 95% অফ দি টোটাল এন্টারপ্রাইসেস হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইসেস। সো তাদের জন্য কিন্তু এই সমস্ত বিষয়ে খুব সাপোর্টিভ, খুবই একেবারে কি বলবো, খুব ক্লোজলি তাদেরকে মনিটর করা, তাদেরকে খুব ভালোভাবে সাপোর্ট দেওয়া, এবং এখানে যে ইকুইপমেন্টের বিষয়গুলো আছে সেখানেও কিন্তু এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ইকুইপমেন্ট যাতে তারা আনতে পারে এবং সেখানে যাতে তারা
মানে পুরোপুরি তারা সাপোর্টটা পায়, তাদের সার্টিফিকেশনের বিষয়ে রিকোয়ারমেন্ট যেগুলো আছে, এই সমস্ত ক্ষেত্রে যদি প্রপার ফেসিলিটেট করে গভর্নমেন্ট, তাহলে কিন্তু গ্র্যাজুয়ালি আমরা এই একেবারে পুরোপুরি গ্যাস বেসড এনার্জি প্রোডাকশনের থেকে আমরা গ্র্যাজুয়ালি কিন্তু শিফট হয়ে যাব। কোনো কোনো দেশ কিন্তু ইন দি মিন টাইম 100% সোলার এনার্জিতে যাওয়ার জন্য তারা তৈরি হচ্ছে। সো ডেফিনেটলি আমাদেরকেও সেভাবে তৈরি হতে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো যে এই বিকল্প জ্বালানির জন্য এই সোলার কতটা সাপোর্ট দিতে পারে? মূলত আসলে আমরা যদি একটু প্রিভিয়াস রেকর্ড দেখি তাহলে দেখব যে অলরেডি আমাদের প্রায় গত 30 বছরে 18 লক্ষ সোলার হোম সিস্টেম যাকে বলি সেটা আসলে ইনস্টল করা হয়েছিল। যদিও সেটা মেইনটেনেন্স বা অপারেশনাল যে ইয়ে থাকে সেটার ফলে আসলে পরবর্তীতে সবগুলো কার্যকর হচ্ছে না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি তাহলে আমাদের শুধুমাত্র যদি আমরা শিল্প কারখানা, টেক্সটাইল এগুলোকেও যদি টার্গেট করি তাহলে দেখা যায় যে প্রায় 8000 শিল্প কারখানাতে যদি আমরা রুফটপকে কাজে লাগাই তাহলে 5000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব শুধুমাত্র সোলারের মাধ্যমে। তো এটা একটি বড় অপরচুনিটি বলে আমি মনে করছি। পাশাপাশি রিসেন্ট একটা গাজীপুরের একটা ইন্ডাস্ট্রিতে দেখা গিয়েছে যে তারা প্রায় তাদের রুফটপেরই 21 লক্ষ বর্গফুট এরিয়া ইউজ করেছে এবং দেখা গিয়েছে যে তারা প্রায় 1.2 বিলিয়ন টাকা সাশ্রয় করতে পেরেছে শুধুমাত্র এই ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে। সো অবশ্যই সোলারের অপরচুনিটি আছে, যদিও বাংলাদেশে বলা হয় যে প্লেসের একটা অভাব বা আসলে আমরা সেরকম প্লেসমেন্ট নেই যেখানে আমরা সোলার সিস্টেম ইনস্টল করতে পারবো, কিন্তু যতটুকু আছে বা যতটুকু গবেষণায় দেখা গিয়েছে যে সম্ভব এতটুকু যদি কাজে লাগানো যায় তাহলে আমি মনে করি যে অবশ্যই রুফটপ ছাড়া চর অঞ্চলগুলোকে কি আমরা কাজে লাগাতে হ্যাঁ পারি? অবশ্যই। ইভেন ইরিগেশন আমরা ইভেন দেখেছি যে ইরিগেশন এরিয়াগুলোতে যদি আমরা সেটাকে কাজে লাগানো যায় সেখানে শুধুমাত্র আমরা সোলার সিস্টেমকেই ইউজ করতে পারবো সেটা না, পাশাপাশি দেখা গিয়েছে যে ওখানে আমরা যে সেচের কাজগুলো হচ্ছে, ইলেকট্রিসিটি জেনারেশন হচ্ছে এবং ওই ইরিগেশন সিস্টেম থেকে আপনি ন্যাশনাল গ্রিডেও হচ্ছে বিদ্যুৎ সরবরাহ করতে পারছেন। সো একই সাথে আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলো ফ্যাসিলিটিস আসলে করা সম্ভব শুধুমাত্র এই সোলার যদি ইনস্টল করা পসিবল হয়ে থাকে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো যে এই সোলার সিস্টেম স্থাপনের জন্য কেমন কস্টিং হতে পারে এবং এটি কতটুকু দীর্ঘমেয়াদী এবং সাশ্রয়ী? সোলার প্ল্যান্ট স্টাবলিশ করার ক্ষেত্রে ইনিশিয়াল কস্টটা কিন্তু একটু বেশি, কিন্তু এটা সাধারণত 20 ইয়ার্সের একটা মানে লাইফ টাইম ধরে এটাকে অ্যাসেসমেন্টটা করা হয়। বাংলাদেশে অনেকগুলো ইপিসি কন্ট্রাক্টিং ফার্ম আছে, তারা এগুলোকে সাপোর্ট করছে। আমাদের দেশে দুই ধরনের যে পলিসি আছে তাতে দুই ধরনের আপনার সোলার আপনার প্ল্যান্ট করা যেতে পারে, একটা হচ্ছে ওপেক্স মডেলে, একটা হচ্ছে ক্যাপেক্স মডেলে। ওপেক্স মডেলের হচ্ছে যিনি মানে সম্পূর্ণটা যে নাকি কনসালটেন্ট সে ওন করবে, সেই নিজে সব কিছু তৈরি করবে এবং সে সেটাকে সেল করবে, মানে ইউটিলিটির মাধ্যমে সেল করতে পারবে, সেটা হচ্ছে একটা। ক্যাপেক্সের ক্ষেত্রে আবার একটু অন্য, সেটা হচ্ছে যে ওই পাওয়ার শেয়ারিং, ওই সে ওনার যে এবং সে হয়তো তার নিজের ইকুইপমেন্ট নিজে কিনলো ইত্যাদি ইত্যাদি, এইভাবে করা হচ্ছে। সো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সিস্টেম। সোলার পাওয়ারটাকে পপুলারাইজ করার জন্য গভর্নমেন্ট, বাংলাদেশের গভর্নমেন্টও পিছিয়ে নেই, তারা বিভিন্ন রকম পলিসি করেছে, নেট মিটারিং গাইডলাইন্স আছে বাংলাদেশে। আমরা খুব রিসেন্টলি শুনলাম যে কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছিলাম যে 70% অফ দি রুফ এটা ব্যবহার করা যেত, কারণ ইউটিলিটিসরা চাচ্ছিল না যে ফুললি 100%ই তারা ইউজ করুক, কারণ ইউটিলিটিসদের তো একটা বিজনেস আছে এখানে এটার ক্ষেত্রে। সো খুব রিসেন্টলি নেট মিটারিং গাইডলাইন্স একটা রিফর্ম এসছে, তারা এখন 100% অ্যালাউ করছে। সো এই ধরনের বিষয়গুলো কিন্তু সোলার পাওয়ার প্ল্যান্টকে এনকারেজ করবে। তো যেই কথাটা আপনি বলছিলেন যে এইটা মানে এটার ইনভেস্টমেন্টের বিষয়টা, তো ইনভেস্টমেন্টের বিষয়টা এটা সত্যি কথাই যে ইনিশিয়ালি বেশ বড়সড়ই একটা ইনভেস্টমেন্টের দরকার হয়। আমরা ইট ডিপেন্ডস যে কত মেগাওয়াট, বাংলাদেশ যেমন রুফটপের ক্ষেত্রে 5 মেগাওয়াটস পর্যন্ত অ্যালাউ করা হচ্ছে। এছাড়া অন্য অন্য জায়গাতে আমরা দেখেছি যে অনেক বড়, যে এক্সাম্পলটা জেনে দিলেন যে এই ধরনের অনেক বড় বিগার প্ল্যান্টও হতে পারে। আমরা ইয়াংনের কথা শুনেছি, তারা একটা বেশ বড় সড়ো সোলার প্ল্যান্টে গিয়েছে। সো এই সমস্ত এক্সাম্পলগুলো কিন্তু অন্য এন্টারপ্রেনিয়রদেরকে এনকারেজ করবে। আর যেহেতু এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা বায়ার্সদের তরফ থেকে একটা কি বলবো একটা সর্ট অফ কন্ডিশনালিটিস টাইপেরই ওদের তাদের কাছে আছে, তাদের কাছ থেকে বলা হয়ে থাকে যে আপনি টোটাল যে এনার্জিটা ইউজ করছেন তার 20% অ্যাটলিস্ট রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে হতে হবে। তো সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু ইনভেস্টমেন্টে এখানে যেতেই হবে।
তো রুফটপের পাওয়ার প্ল্যান্টটার ক্ষেত্রে যেটা হয় সেটা যেহেতু একটু ছোট আকারের হয়ে থাকে, যেহেতু আমাদের দেশে বাংলাদেশের বিল্ডিংগুলো কিন্তু ভার্টিক্যাল মোস্টলি, রুফের যে খুব বেশি একটা স্পেস থাকে তা না। আর আমাদের দেশে যেটা হয় সে অনেকগুলো বিল্ডিং খুব কাছাকাছি, ইভেন ইন্ডাস্ট্রিয়াল বেল্টেও দেখা যায় যে খুব মানে মানে ইন্টেন্সিটিটা বা কনসেন্ট্রেশনটা অনেক বেশি হাই। তো সেই ক্ষেত্রে রুফের থেকে যে খুব বেশি কিছু একটা পাওয়া যায় সেটা না, বাট মানে রুফটপ ছাড়াও কিন্তু তাদেরকে নিজস্ব ল্যান্ডেও আলাদা করে সেখানে তার পাওয়ার প্ল্যান্টটা এস্টাবলিশ করতে হয়। তো এখানে অনেকগুলো জিনিস আছে। এক নম্বর হচ্ছে টেকনিক্যাল ক্যাপাসিটিটা দরকার, কনসালটেন্সি সাপোর্টটা দরকার, ভেন্ডরদের ভালো সাপোর্ট দরকার, এবং সেই ক্ষেত্রে আমার যেটা মনে করি যে গভর্নমেন্টের তরফ থেকে অনেক বেশি ফেসিলিটেটরি রোল এখানে দরকার। আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের একটা ফান্ড ছিল গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড, সেইখানেও আমরা দেখেছি যে এই ফান্ডটা মানে খুব বেশি একটা এন্টারপ্রেনিউররা প্রায় ৮-১০ ধরনের ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনিউরকে এটাকে এলাও করা ছিল, কিন্তু সবাই কিন্তু এটাকে খুব বেশি একটা ইউজ করতে পারে নাই। যেমন আমরা দেখেছি প্লাস্টিক, লেদার সেক্টরে তারা খুব বেশি একটা এটাকে ব্যবহার করতে পারে নাই বিকজ অফ দি কন্ডিশনালিটিস অফ ইউজিং দিস ফান্ড। তো সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে এই যেহেতু গভর্নমেন্ট এনকারেজ করতেই চাচ্ছে, আমাদের অল্টারনেটিভ নাই, আমাদেরকে এই গ্যাস বেসড থেকে আমাদেরকে গ্র্যাজুয়ালি শিফট করতে হবে নতুন ধরনের অল্টারনেটিভ সোর্সের দিকে, এবং সেখানে সোলার একটা খুব ভালো মানে কি বলবো, বাংলাদেশে যেহেতু আমরা খুব সানি ওয়েদার, 300 দিনই বছরের 300 দিন এখানে সান থাকে, যদিও ইরিডেশন যে টাইম সেটা 4 আওয়ার্স মাত্র, বাট স্টিল আমরা মনে করি যে এটাকে আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারি। নট অনলি দ্যাট, এটাকে ইনস্ট্যান্টলি কাজে লাগানো এবং এটাকে স্টোরেজ করা এবং গ্রিডের সাথে এটাকে কানেক্টেড হওয়া, এই সবগুলো ব্যাপারে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে চিন্তা করে সেইভাবে পলিসি করতে হবে। আমাদের দেশে রিনিউয়েবল এনার্জি পলিসি যেটা, এটা 2008-এর, এখানে অনেকবারই বলা হয়েছে যে এই পলিসিটাকে আপডেট করা দরকার, বিকজ এখন অনেক চেঞ্জ আসছে সমস্ত ওয়ার্ল্ডে, নতুন নতুন ধরনের টেকনোলজি আসছে, ইভেন ফ্লোটিং আপনার সোলার পাওয়ার প্ল্যান্টও হচ্ছে। আমরা যেহেতু আমাদের ল্যান্ডস্কেপস কান্ট্রি, সেখানে আমরা রিভার বা রিভার সাইডের যে সমস্ত ল্যান্ডগুলো আছে, চর অঞ্চলগুলো, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি টি স্টেটকেও আমরা ব্যবহার করতে পারি, যেহেতু হিউজ টি স্টেট আমাদের আছে। সো দেয়ার আর লটস অফ অল্টারনেটিভ। এখন এই অপরচুনিটিগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে এবং সেগুলিকে ইউটিলাইজ করতে হবে, এবং এর জন্য সবচেয়ে বেশি দরকার গভর্নমেন্টের সাপোর্টিভ পলিসি এবং পাবলিক প্রাইভেট, ফুল পাবলিক প্রাইভেট অ্যান্ড ক্লোজ কোলাবোরেশন। তাহলে আমরা আশা করি যে আমরা এই যে আমাদের ডিপেন্ডেন্সি ফর দি প্রাইম র ম্যাটেরিয়াল অন গ্যাস, এটা গ্র্যাজুয়ালি হয়তো আমরা ওভারকাম করতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো যে এই গ্রিন ফ্যাক্টরিগুলি কেন সোলার প্যানেল মুখী থাকে? মূলত যদি বলতে যাই তাহলে শুরুতে যেটা বলবো যে বায়ারদের কাছ থেকে যেটা, এবং আপনারা জানবেন যে বাংলাদেশ অলরেডি সেকেন্ড স্থানে আছে যারা হচ্ছে যে আমরা বেশি এক্সপোর্ট করছি, এবং পাশাপাশি আরএমজি সেক্টর তো বটে, আরএমজি সেক্টরের এখানে দায়িত্বটা একটু বেশি। অলরেডি ইউরোপিয়ান ইউনিয়ন যেটা করেছে 2026 সাল থেকে তাদের একটা নীতিমালা স্থাপন করা হবে, যেটা কিনা CSD3 বলা হচ্ছে, কর্পোরেট সাস্টেনেবিলিটি ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভ, যেখানে ওরা বলছে বা যেখানে ওরা বলা হবে যে যেই ইন্ডাস্ট্রিগুলো গ্রিন এনার্জি হবে না, গ্রিন ট্রানজিশন করবে না, অথবা গ্রিন বিদ্যুৎ সরবরাহ করবে না, রিনিউয়েবল এনার্জি সরবরাহ ইউজ করবে না, তাদের ক্ষেত্রে আসলে তারা প্রোডাক্ট পারচেস করবে না। সো এখানে একটা বড় ইয়ে থেকে যাবে যে আমাদের যে সম্পূর্ণ ইন্ডাস্ট্রি লেভেলের যে কাজটা আছে সেটা ব্যাহত ঘটবে। পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়ন আরও যেটা করছে সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি এবং সার্কুলার ইকোনমির দিকে ঝুঁকছে। সো তাদের কথা মতে যে সার্কুলার ইকোনমি এবং পুনর্ব্যবহারযোগ্য যে জিনিসগুলো আছে সেগুলো যদি আমরা যদি আরও ভালোভাবে কাজে লাগাই, এবং ইন্ডাস্ট্রিগুলোতেও সেটাই বলা হয়েছে যে সামনের দিনগুলোতে দেখা যাবে যে ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে যদি আমরা বায়ার হিসেবে তাদেরকে চাই, তাহলে অবশ্যই এই ব্যাপারগুলো মেনে চলতে হবে। বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে দেখা গিয়েছে যে আমাদের বছরে প্রায় 6 লক্ষ টনের মতো ওয়েস্ট ওয়াটার জেনারেট হয় বা ওয়েস্ট জেনারেট হচ্ছে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে এই যে সাস্টেনেবিলিটি বলছি বা CSD3 বলছি, এগুলোকে মিট করতে পারছি না।
সো এগুলোকে মিট করার জন্য হলেও আমাদেরকে অবশ্যই গ্রিন ট্রানজিশন বা গ্রিন এনার্জিতে যেতে হবে। দ্যাট ইজ ওয়াই আসলে ইন্ডাস্ট্রিগুলো এখন ঝুঁকছে বেশি করে। আর আমরা তো একটু আগেই বলছিলাম যে আমাদের কিন্তু লিড সার্টিফাইড ইন্ডাস্ট্রিগুলো মাত্র 200-র বেশি নয়, 240টার মতো, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু প্রায় 8000-এর মতো। সো আমরা যদি এই 8000 ইন্ডাস্ট্রিকেও কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের একটা হিউজ অর্থনৈতিক বলি এবং পাশাপাশি আমরা আমাদের এক্সপোর্টের ব্যাপারটা বলি, এটা কিন্তু আরও সমৃদ্ধশালী হবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো যে সোলার এনার্জি কি মানে সবসময় ব্যবহার করা যাবে, মানে অর্থাৎ এই মেঘলা দিনে বা বৃষ্টির দিনে এটি কতটুকু কার্যকরী হতে পারে? এইটা অ্যাড করার আগে আমি একটু জাস্ট ওই আগের পয়েন্টটাতে একটু অ্যাড করতে চাই। আমাদের যে উনি খুব ভালোভাবে বলেছেন, বাট এট দি সেম টাইম একটা পয়েন্ট একটু অ্যাড করতে চাই, সেখানে হচ্ছে যে ইউএনএফসিসির ফ্যাশন চার্টার বলে একটা জিনিস আছে, আই থিঙ্ক ইউ আর অ্যাবাউট ইট। সেইখানে কিন্তু আমরা আমাদের যে বিজিএমই তারা এটার সিগনেটরি, তো ওইখানে তারা ওই চার্টারটাতে সাইন করার সাথে সাথে দে হ্যাভ কমিটেড যে 30% তাদের আপনার কার্বন এমিশন তারা করবে। সো যেহেতু ওই কমিটমেন্টটা তাদের আছে, সেই জন্য তাদেরকে ওই আপনার গ্রিন এনার্জিতে যেতে হবে, এটা হচ্ছে একটা বড় বিষয়। আরেকটা বিষয় আছে খুবই টেকনিক্যাল, সেটা হচ্ছে যে স্কোপ 3 বলে একটা বিষয় আছে। সেটা হচ্ছে যে ওই কার্বন এমিশনের ক্ষেত্রে এটা একটা বিষয় আছে। সেই স্কোপ 3 বিষয়টা হচ্ছে সেইখানে যে ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনিউর বা ডেভেলপড কান্ট্রি যারা, তারা কিন্তু রিডাইরেক্ট করে দিতে পারে, তাদের উপরে যে দায়িত্বটা সেটা তারা অন্য দেশের ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রেনিউরদের ভেতরে রিডাইরেক্ট করে দিতে পারে। এই কাজটা কিন্তু তারা করছে, যে কারণে আমাদের দেশের এন্টারপ্রেনিউররা কিন্তু টু সাম এক্সটেন্ট আমাদের, যেহেতু আমাদের এক্সপোর্টটা মোটামুটি বায়ার্স ড্রিভেন, বায়ার্সরা যেটা চায় সেটা, সেই ধরনের বিষয়ে আমাদেরকে খুবই বিশেষভাবে সেখানে কমপ্লায়েন্ট হতে হয়। সেই কমপ্লায়েন্ট ইস্যুগুলোর কিন্তু ওয়ান অফ দি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই যে আমাদের ডিকার্বনাইজেশন বা কার্বন এমিশন কমানোর ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু ইন্টারন্যাশনালি আমাদের উপরে মোটামুটি এসছে, এটা হচ্ছে একটা। আর সিএসডিডি যেটা কর্পোরেট সোশ্যাল ডিউ ডিলিজেন্স যেটা, সেটার ব্যাপারে একটা গুড নিউজ আসছে। সেটা হচ্ছে যে খুব রিসেন্টলি আমরা দেখলাম যেটা নাকি 2026-এর মধ্যে থেকে এটা ইমপ্লিমেন্টেশনে হওয়ার কথা ছিল, সেটা 2 বছর পিছিয়েছে। খুব সম্ভব আশা করা যাচ্ছে 2018 বা 2019 থেকে এইটা আমাদের জন্য ইমপ্লিমেন্টেবল হবে। এইটা বাংলাদেশের জন্য একটা মানে কি বলবো, তাদের জন্য একটা স্বস্তির ব্যাপার যে তারা অন্তত কিছুটা সময় পেল যাতে করে তারা প্রিপারেশনটা নিতে পারে। অ্যাগেইন আপনি যেই পয়েন্টসটার কথা বলছিলেন যে কোন সময় ব্যবহার করা যাবে, মানে মেঘলা দিনে বা বৃষ্টির দিনে, এটা সত্যি কথা যে যখন নাকি, যেমন ধরেন আমরা একটা এক্সাম্পল দিই, বাংলাদেশে উইন্ড এনার্জি নিয়েও কিন্তু একটা মানে কি বলবো কিছু এক্সপেরিমেন্টেশন রিসার্চ হয়েছিল। কোনো এক সময় আমরা দেখেছিলাম যে উইন্ড এনার্জিটার ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশ এটা খুব একটা মানে কি বলে ফিজিবল প্রজেক্ট হিসাবে আসে নাই। কারণ কি, ওই ঝড় বৃষ্টির সময় উইন্ডটা তো অন্যরকম হয়ে যায়, বা সেইটা অ্যাড্রেস করার জন্য যেই টেকনোলজি দরকার সেগুলোতে আমাদেরকে হয়তো গ্র্যাজুয়ালি মুভ করতে হতে পারে। সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করি, বাংলাদেশের জন্য সোলার এনার্জিতে যথেষ্ট প্রসপেক্ট আছে, বাংলাদেশের সানি ওয়েদারের জন্য এটা। আর পৃথিবীর সব দেশেই যারা সোলার এনার্জিতে ভালো করছে বা কাজ করছে, তারা সব সময় সব দেশেই এই বিষয়টা আছে যে কখনো মেঘলা কখনো রোদ, এটা থাকবে। তো এখানে তো স্টোরেজ ক্যাপাসিটিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং সেটার জন্য যে টেকনোলজি, সেটার অ্যাক্সেসটা আমাদের জন্য খুবই দরকার। আর যদি আমরা যেই সারপ্লাসটা, যেই এন্টারপ্রেনিউর তাদের জন্য কিছুটা সারপ্লাস প্রডিউস করতে পারছে, তার নিজের যা দরকার তার থেকে বেশি, সেটা তো সে ন্যাশনাল গ্রিডেও দিতে পারে, এটা এই সিস্টেমটাও তাদের জন্য আছে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় আমরা যদি টেকনোলজিগুলো খুব ভালো করে চিন্তা ভাবনা করে আমাদের দেশের কনটেক্সটে সেইভাবে করে ডিভাইসটা করতে পারি, তাহলে পরে এটা সম্ভব যে আমরা ফুললি সোলার এনার্জিতে আমরা ট্রানজিশন নিতে পারি। বা আরও এখন যেটা আছে মাত্র 4.5% অফ দি টোটাল আমাদের যে এনার্জি, তার মাত্র 4.5% আমরা দেখছি মাত্র, আর সোলার মাত্র 2%। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটাকে বাড়ানোর জন্য আমাদের যথেষ্ট। উনি যে বলছিলেন এই সোলার 2.5% আছেন, তো এই 50 বছরে তো মাত্র 240টা সৌর বিদ্যুৎ স্থাপন করা হয়েছে, তো এটা কি আসলে যথেষ্ট কিনা আপনি কি বলে মনে করেন?
না, অবশ্যই যথেষ্ট না, কারণ হচ্ছে যে আমাদের তো অপরচুনিটি আছে, যেটা আমি বলছিলাম যে আমাদের প্রায় 5,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন সম্ভব শুধুমাত্র শিল্প কারখানাগুলোকে কাজে লাগিয়ে বা তাদের রুফটপকে কাজে লাগিয়ে। তো অবশ্যই আমাদের সেই অপরচুনিটি থাকা সত্ত্বেও আমরা হচ্ছে সেই অপরচুনিটিটাকে নিতে পারছি না। এবং পাশাপাশি আরও বলবো যে 240টি কারখানায় তো আসলে এটা শুধুমাত্র টোটাল বিদ্যুৎ উৎপাদনের মাত্র 5% আসলে কাভার করে। সো প্রায় 95% আসলে আমরা এটা কাজ করতে পারছি না এখানে, যে আমাদের আরো অনেক প্রয়োজন। জি জি, হ্যাঁ, এবং সেটার অপরচুনিটি এখনো আছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো যে শহর ও গ্রাম অঞ্চলের মধ্যে সোলার ব্যবহারের পার্থক্য আছে কিনা, নাকি প্রসেসটা একই কাজের? এটা হচ্ছে যে আমরা যেটা দেখেছি যে স্মল এন্টারপ্রেনিয়র যারা রুরাল এরিয়াতে, তারা মূলত আরইবির যে ইলেকট্রিসিটিটা সেটা আরইবির থেকে তারা মোটামুটি সেটা নিয়ে থাকে। এবং বিশেষ করে রুরাল এরিয়াতে মোস্টলি যারা স্মল এন্টারপ্রেনিয়র তারা কিন্তু আপনার ক্যাপটিভ পাওয়ার জেনারেশন যারা করে তারা তো এফোর্ড করতে পারে একটা জেনারেশন ইম্পোর্ট করা, জেনারেটর ইম্পোর্ট করা, এবং সেটার যে ডিউটি স্ট্রাকচার আছে ইত্যাদি ইত্যাদি এগুলি সব দিয়ে তারা সেটা এফোর্ড করতে পারে। একটা ক্ষুদ্র উদ্যোক্তা বিশেষ করে একদমই গ্রামীণ অঞ্চলে রুরাল এরিয়াতে যারা আছে তারা সেটা এফোর্ড করতে পারে না। তবে আমাদের দেশে গ্রিডের একটা বিষয় আছে, আমাদের ন্যাশনাল গ্রিডটা মানে কত দূর পর্যন্ত সেখানে আমরা নিতে পারছি সেটাও একটা বিষয় আছে। তো সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে, অনেকগুলো বিভিন্ন ধরনের সোলার প্ল্যান্ট হতে পারে বাংলাদেশে। যেমন এখন খুব রিসেন্টলি কর্পোরেট পাওয়ার পারচেজের একটা বিষয় এসছে এখানে, যে এটা হচ্ছে যে সেটা হচ্ছে যে 10 থেকে 15 বছরের জন্য আপনার যেই ইসেতে পাওয়ারটা পারচেজ করা হয় সেটা রেটটা ফিক্স থাকবে, এবং সেইখানে অনেকগুলো সুবিধা আছে যেটা নাকি একজন এন্টারপ্রেনিয়রকে সাপোর্ট করতে পারে। এইরকম নতুন নতুন যে মানে আপনার বিষয়গুলো আছে, যেমন কোনো এক সময় সোলার হোম সিস্টেম যেটা উনি বলছিলেন খুবই সাকসেসফুল হয়েছিল কিন্তু বাংলাদেশে, যদিও আমাদের রুরাল এরিয়াতে তাদের রিকোয়ারমেন্টটা ডোমেস্টিক লেভেলে তাদের রিকোয়ারমেন্টটা খুব বেশি না। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয়, আমরা যে নতুন ধরনের যে সমস্ত টেকনোলজি, আমরা তো পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের দিকে দেখেছি, আমরা যদি এই যে কর্পোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট এই ধরনের নতুন, আমরা খুব রিসেন্টলি যে বিডা সামিটে দেখলাম একটা এগ্রিমেন্টও সাইন হয়েছে, এই যে আপনার প্রাণ আরএফএল এর সাথে বলতে প্রাণ গ্রুপের সাথে এইচএনএম এর সাথে একটা এগ্রিমেন্ট সাবমিট হয়েছে, কি বলে এগ্রিমেন্ট সাইন হয়েছে। সো এই ধরনের নতুন নতুন টেকনোলজিগুলো যদি আমরা ব্যবহার করতে কি বলে ইন্টারেস্টেড হই, এবং গভর্নমেন্ট যদি এখানে একটা ভালো সাপোর্ট দেয়, তাহলে আমার মনে হয় গ্রামীণ এলাকাতে গ্রামাঞ্চলেও আমরা এই সোলার সিস্টেমটাকে বা সোলার এনার্জিটাকে আরও মানে পপুলারাইজ করতে পারবো আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি তখন বলছিলেন যে বিজিএমইএ জানিয়েছে যে আরও প্রায় 400 কারখানায় সোলার প্যানেল বসেছে, তো এটা কতটা বিদ্যুৎ সেভ হবে? একটি গবেষণায় দেখা গিয়েছে রিসেন্ট যে প্রায় 65টি ইন্ডাস্ট্রিকে কাজে লাগিয়ে, তাদের রুফটপ এলাকা কাজে লাগিয়ে প্রায় 10.something গিগাওয়াট বছরে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে। তাহলে বাংলাদেশে যদি 65তে এরকম উৎপাদন সম্ভব হয়ে থাকে, তাহলে অবশ্যই 400 যে নতুন করা হচ্ছে এখানে প্রায় আশা করা যায় যে 66.something অ্যামাউন্ট একটা গিগাওয়াট বিদ্যুৎ আসলে উৎপন্ন করা সম্ভব বাংলাদেশে। সো এইটাও যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের নেট মিটারিংয়ের ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো এই 400 থেকে, যদি এটা হয়ে থাকে ইন্ডাস্ট্রি 400 ফ্যাক্টরি থেকে। এবং পাশাপাশি দেখা গিয়েছে যে বিজিএমইএ তো বিভিন্ন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে, এবং যারা অলরেডি আছে, যারা লিড সার্টিফাইড ইন্ডাস্ট্রি আছে বা যারা কাজ করছে এই সেক্টরটাতে, তারা তো অলরেডি আপনার গ্রিন ট্রানজিশন করেছে লিড সার্টিফাইডগুলো। তো সেখান থেকেও আমি কালকে একজনের কাছে শুনছিলাম যে তারা নেট মিটারিংয়ে অলরেডি কন্ট্রিবিউট করা শুরু করেছে। তো অবশ্যই হোপফুলি আমরা আশা করতে পারি যে 400টি যদি এটা শুরু হয়ে থাকে বিজিএমইএর ইয়েতে, তাহলে এখানে একটা হিউজ অ্যামাউন্টের বিদ্যুৎ সরবরাহ করা পসিবল হবে। এবং ওনার সাথে আমি আরেকটু বলতে চাই যে গ্রাম এবং শহরের যে সোলারের ব্যাপারটা, যে আমরা দেখেছি যে উনি প্রায় 90 দশকের দিকে কিন্তু প্রায় 45%-এরও বেশি ইলেকট্রিসিটি জেনারেশন সম্ভব ছিল না গ্রাম অঞ্চলে। তখন কিন্তু বেসিক্যালি আসলে সোলার হোম সিস্টেম, যিনি এখন আমাদের উনি প্রায় তখন থেকে শুরু করেন যে ঠিক আছে তাহলে গ্রামে কিভাবে বিদ্যুৎ দেওয়া যায়। সো ওখান থেকে আসলে সোলার সিস্টেম যাকে বলে বা সোলার হোম সিস্টেমটা শুরু হয়। সো
আমি বলবো যে গ্রামে আসলে রুরাল এরিয়াতে খুব ভালো ধরনের একটা অপরচুনিটি আছে যদি সেটাকে কাজে লাগানো যায়, এবং বিভিন্ন মাধ্যমে, যেটা আপা বলছিলেন যে ইরিগেশন সেক্টরে হতে পারে, সেটা কিছু কিছু নতুন টেকনোলজি ইউজ করে হতে পারে, এবং আমরা দেখেছি যে অটোমেশনের যে ব্যাপারটা এখন যে আরএনজি সেক্টরে ইউজ করা হয়, এই ব্যাপারগুলোতেও যদি আমরা চেঞ্জ করতে পারি বা আমরা যদি সোলারটাকে ইনকর্পোরেট করতে পারি, তাহলে এটার হিউজ একটা অপরচুনিটি আছে। এবং পাশাপাশি আপা পলিসির কথা বলছিলেন, এখানে একটু অ্যাড করতে চাই যে হ্যাঁ, রিনিউয়েবল যে পলিসিটা, এটা কিন্তু অনেক দিন ছিল, বাট এই বছরে রিসেন্টলি বোধহয় এডিশনটা তারা করতে দিয়েছে, যে এটা রিভিউটা করা। এবং আমরা যেটা দেখেছি যে আমাদের যে ন্যাশনাল বাজেটটা থাকে, সেই বাজেটেও কিন্তু আমরা এনার্জি ট্রানজিশনের কথা বলছি বা আমরা রিনিউয়েবল এনার্জি ইনকর্পোরেট করার কথা বলছি, কিন্তু দেখা গিয়েছে যে সেই অনুযায়ী হচ্ছে না। আর আমরা অলরেডি জানি যেটা কিনা এনডিসি বা ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনে যেটা আমরা বলি বারবার, যে আমরা কার্বন ইমিশন করব, এবং প্যারিস চুক্তিতে যেটা বলাও আছে যে 1.5%-এর নিচে আমাদের কার্বন ইয়েটাকে, গ্লোবাল এমিশনটাকে, তাপমাত্রা কমাতে হবে। সো সেটাকেও যদি আমরা ফলো করি, তাহলে দেখা যাবে যে আসলে 2050 সালের মধ্যে সম্পূর্ণরূপে ফসিল ফুয়েল যে আমরা ব্ল্যাকআউট করতে চাচ্ছি, সেটা আসলে পসিবল হবে না যদি না আমরা এখন থেকেই সোলার বা এখন থেকে যদি আমরা রিনিউয়েবল এনার্জিতে ট্রানজিশনটা না করতে পারি। তো হ্যাঁ, আসলে এটা আমরা হোপফুল যে 400টি দিয়ে শুরু হবে, ইনশাল্লাহ পরবর্তীতে আরও বাকিগুলোকেও করা যাবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাইবো, এই সরকারিভাবে বা সরকারের সাপোর্ট নিয়ে কিভাবে এই সোলার এনার্জিটাকে আসলে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়? সেটা হচ্ছে, যেমন ধরেন শুরুতে যেটা বলছিলাম আমরা, যে গ্যাস প্রাইস যে বাড়ানো হলো, যেটা নাকি আমাদের মানে আলোচনার প্রথম, এখন একটা খুব সব জায়গায় আলোচনাটা হচ্ছে, সেখানে আমরা দেখেছি যে আপনার এখানে কিন্তু দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে খুব আপনার সিস্টেম লস আছে, বেশ বলো ইনএফিশিয়েন্সির জন্য আমাদের যে কস্টটা হয়, এটা প্রায় 13%, মানে আমাদের যে কনসার্ন যে গভর্নমেন্ট অর্গানাইজেশন তাদের মতেই। এইখানে একটা বিষয় আমাদের আছে যে এই লসটা যদি, সিস্টেম লসটাকে যদি আমরা কমিয়ে আনতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক আমরা ওই প্রাইসের উপরে যে প্রেশারটা দিচ্ছি আমরা এন্টারপ্রেনিয়রদেরকে, সেটা কিন্তু আমরা মেকআপ করতে পারি। এটা হচ্ছে একটা বড় জিনিস। আরেকটা জিনিস আমরা দেখেছি যে একটা মানে এই যে প্রাইসটা যে ফিক্স করা হলো, এখানে কিন্তু আপনার একটা বড় ধরনের ট্যাক্সের ইমপ্লিকেশন আছে। এখানে 15% আছে ভ্যাট, 2% আছে আপনার অ্যাডভান্স ট্যাক্স, তারপরে আপনার ওই যে যারা নাকি এই ট্যাক্সটা আপনার এই সাপোর্ট সার্ভিসটা দিচ্ছে, তাদের উপরে কিন্তু তাদের একটা কস্ট আছে। সো এই সবগুলি কস্ট মিলে টোটাল আমরা দেখলাম প্রায় 22%-এর মতন আপনার কস্ট, এই ট্যাক্সের ইমপ্লিকেশন আছে। সেই জিনিসটা আমরা যেটা মনে করি যে যদি ফর দি টাইম বিং, যেহেতু আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো এই মুহূর্তে অ্যাফোর্ড করতে পারছে না এত হাই প্রাইসের, যে 33% অ্যাট এ টাইম ইনক্রিজটা, আর সেই 2023 থেকে যদি দেখি, তাহলে তো একটা সিগনিফিক্যান্ট হাইক হয়েছে প্রাইসের। এবং অ্যাট দি সেম টাইম আপনি যেটা বলছিলেন যে আপনার গ্যাসের প্রেশারও কিন্তু ঠিক মতো পাচ্ছে না তারা, এতে কিন্তু মেশিনারিজগুলোর উপরে কিন্তু ভালো একটা ইম্প্যাক্ট পড়ছে। সো প্রাইভেট সেক্টর চাচ্ছে একটা রিজনেবল প্রাইসে গ্যাসের সাপ্লাই, এবং সেটা যাতে একটা রেগুলার ফ্লোর মাধ্যমে তাদের যাতে থাকে, যাতে করে তাদের মেশিনারি এবং অন্যান্য বিষয়ে তাদের যাতে কোনো রকম লস মানে ইফেক্ট না হয়। তো সেই দিকগুলো বিবেচনা করে আমরা মনে করি যে গভর্নমেন্টের এখানে পলিসি রিলেটেড ইস্যুতে অনেক বেশি ফ্লেক্সিবল হতে হবে, সো দ্যাট তাদেরকে একটা মানে কি বলবো, তাদেরকে একটা ফর দি টাইম বিং তাদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য, মানে একটা স্পেস দেওয়ার জন্য, যাতে করে তারা এই বিষয়গুলোকে ওভারকাম করে একটা রেগুলার প্রোডাকশন লাইনের দিকে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই সাধারণ মানুষকে আসলে কিভাবে সোলার ব্যবহারে ইন্সপায়ার করা যেতে পারে? এটা হচ্ছে যে আমরা যেমন বাইরে বিদেশে দেখেছি যে তারা কিন্তু ডোমেস্টিক লেভেলেও তারা সোলার পাওয়ার প্ল্যান্ট ব্যবহার করে, প্রত্যেকটা বাড়িতে নিজস্ব প্যানেল আছে, সোলার প্যানেল আছে, এবং সেখানে তারা এটা ব্যবহার করে। সেই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আমি যদি একটুখানি বলতে চাই, এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে সোলার প্যানেল, আমাদের যে সোলার রিলেটেড যে সমস্ত ইকুইপমেন্টগুলো, সোলার প্যানেল থেকে শুরু করে তারপরে আপনার ইভেন কেবল যেটা লাগে,
তারপরে আপনার অন্যান্য যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো লাগে, মনে করেন আপনি সোলার প্যানেল এবং কেবল, এই দুইটাই ধরলাম, ব্যাটারি তো আছেই, এই সবগুলো কিন্তু কোনো এক সময় বাংলাদেশে কিছু না কিছু প্রডিউসড হতো, এখনো হয়। কিন্তু এই যারা নাকি আপনার ভেন্ডার বা যারা ইপিসি কোম্পানিগুলো, এরা কিন্তু এই লোকাল যে ইকুইপমেন্টগুলো এগুলো খুব বেশি একটা ব্যবহার করতে চায় না, বিকজ দে থিঙ্ক যে এগুলোর কোয়ালিটি নট অ্যাজ পার দি রিকোয়ারমেন্ট। তো সেইখানে আমার মনে হয় যদি আমরা আলটিমেটলি আমরা সোলারে যেতে চাই, আমাদেরকে নিজস্ব প্রোডাকশনে এগুলো করতে হবে। আমাদের সোলার প্যানেল তৈরি করা এমন কঠিন কিছু না, যদি আমরা রিকোয়ার্ড কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা সোলার প্যানেলটা তৈরি করতে পারি, তাহলে কিন্তু এটা খুব সহজে অ্যাভেলেবল করা যাবে যে কোনো ধরনের এন্টারপ্রেনিয়র কাছে। এইটা খুব বিশেষভাবে দরকার বলে আমি মনে করি। বাংলাদেশে কিন্তু বেশ কিছু বড় বড় কেবল ইন্ডাস্ট্রি আছে, বিআরবি কেবল এবং এই ধরনের অনেকগুলো কেবল ইন্ডাস্ট্রি আছে, তাদেরকেও যদি আমরা একটু ওইটা কমপ্লায়েন্ট হতে, কারণ যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট থেকে মানে সেফ থাকার জন্য তো আমার কেবলের বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেইখানে যদি আমরা ওই বিষয়টাকে একটু গুরুত্ব দিতে পারি যে আমরা লোকাল কনজাম্পশন অনেক বাড়াতে পারি এবং এইটা লোকালি সেল করা সম্ভব। বেশ বড় বড় কতগুলি আপনার কেবল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে এবং আপনি জানেন হয়তো যে এই সোলার প্ল্যান্টের জন্য কিন্তু একটা বিশেষ ধরনের কেবল দরকার হয়, ওটাকে বলে ডিসি, ডিরেক্ট কারেন্ট একটা আছে, আরেকটা হচ্ছে অল্টারনেট কারেন্ট, এসি কারেন্ট। তো এইগুলোকে যেহেতু ওইখানে একটা বেশ বড় পরিমাণের আপনার ইলেকট্রিসিটি কনজিউম এবং জেনারেশনের দরকার হয়, সেক্ষেত্রে ওটা যখন ট্রান্সফার হতে থাকে ইসি থেকে ডিসিতে বা ডিসি থেকে এসিতে, তখন কিন্তু কেবলের উপরে বেশ বড় রকম একটা ইম্প্যাক্ট পড়ে, যাতে করে এইখানে কোনো অ্যাক্সিডেন্ট বা রিস্ক না ঘটে। সেই জন্য কেবলের আপনার কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা যথেষ্ট এনশিওর্ড হওয়া দরকার। এবং ব্যাটারির ক্ষেত্রে বাংলাদেশে যথেষ্ট অনেকগুলো ব্যাটারি ইন্ডাস্ট্রিজ আছে বাংলাদেশে। সো আমরা যদি এইভাবে করে একটা প্ল্যান করি যে লোকালি প্রডিউসড যে সমস্ত সোলার সাপোর্টিং যে ম্যাটেরিয়ালগুলো আছে, ইকুইপমেন্টগুলো আছে, সেগুলি আমরা গ্র্যাজুয়ালি আপনার লোকালি ডোমেস্টিক লেভেলে যেগুলি তৈরি হচ্ছে সেগুলি থেকে আমরা 20% বা 30% বা 40% এরকম যদি ব্যবহার করে, তাহলে ইন্ডাস্ট্রিগুলোকে একটা সাপোর্ট দেওয়া যাবে। এইভাবে করে কিন্তু আমরা লোকাল ইকুইপমেন্টের ইউজটাকে বাড়াতে পারি এবং তাদেরকে একটু অ্যাট দ্য সেম টাইম কমপ্লায়েন্ট করতে পারি যে যাতে তারা স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটিটা মেনটেন করে এগুলোকে প্রডিউস করে এবং লোকালি সাপ্লাই করে। সো এই ধরনের প্যারালাল কতগুলো বিষয় আছে যেগুলো নাকি একই সাথে আমাদের গ্রহণ করা দরকার। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরা কথা বলছিলাম জ্বালানি বিকল্প সৌরশক্তি নিয়ে। এই বিষয়ে যে ডিসকাশন করলাম, আশা করি এতে আপনারা উপকৃত হয়েছেন। আগামী পর্বে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।